বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। অপরিকল্পিত উন্নয়ন রোধে ৩ স্তরের মাস্টার প্ল্যান, এটি কার্যকর হলে দেশে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন ঘটবে। অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণ হলে বছরে কয়েকশ কোটি টাকার অপচয় রোধ হবে। চূড়ান্ত তালিকায় ভোটার ১২,৭৭,০০,০০০। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার ১২,৭৪,৯৫,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,১৪,৯০৭ জন, নারী ৬,২৮,৭৯,০৪২ জন এবং হিজড়া রয়েছেন ১,২৩৪ জন। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ধানমন্ডি ৩২। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্টাংশ ভাঙতে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় চেষ্টা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের বিক্ষোভে উত্তাল ছিল পুরো এলাকা। তবে মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর ছিল শান্ত। মুদির দোকানে পিস্তল, গুলি, ম্যাগাজিন। চট্টগ্রামে মুদির দোকানে পাওয়া গেল বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন। বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের অলি আহমদের ছেলে জহির আহমদ, একই এলাকার মো হাবিবের ছেলে সাকিবুল ইসলাম ও তার ভাই মো রানা ৪৫। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। অপরিকল্পিত উন্নয়ন রোধে ৩ স্তরের মাস্টার প্ল্যান। স্বাধীনতার ৫৪ বছরেও দেশের ৮৪% এলাকার পরিকল্পিত উন্নয়নের জন্য কোনো মহাপরিকল্পনা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়নি। যে ১৬% এলাকার জন্য মাস্টার প্ল্যান করা হয়েছে, বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকায় সেসব এলাকায়ও কার্যকর সুফল মেলেনি। সার্বিক অবস্থা বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার ৩০ অক্টোবর স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ ২০২৫ অনুমোদন করেছে। এর আওতায় সারা দেশের জন্য ৩ স্তরের মাস্টার প্ল্যান, জাতীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং স্থানীয় পরিকল্পনা প্রণয়ন করবে। আইনি কাঠামোর আওতায় তৈরি এসব মাস্টার প্ল্যানের বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে। এটা কার্যকর হলে দেশে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন ঘটবে, কৃষিজমি ও জলাভূমি ধ্বংস হ্রাস পাবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে বলে অভিমত নগর বিশেষজ্ঞদের। সংশ্লিষ্টরা বলছেন, বিগত সময়ে দেশের যে অংশের মহাপরিকল্পনা করা হয়েছে এর সবকটি গেজেট আকারে প্রকাশ করা হয়নি, আবার যেগুলোর গেজেট হয়েছে তারও বাস্তবায়ন করা হয়নি। অনেক ক্ষেত্রে ওই মাস্টার প্ল্যানকে তোয়াক্কা করা হয়নি। এটা করতে পেরেছে নগর পরিকল্পনা সংক্রান্ত কোনো আইন না থাকার কারণে। দেশকে পরিকল্পিত উপায়ে গড়ে তুলতে ১৯৬৫ সালে তৎকালীন সরকার নগর উন্নয়ন অধিদপ্তর ইউডিডি প্রতিষ্ঠা করে। এই সংস্থার প্রধান কাজ ছিল নগর পরিকল্পনা সংক্রান্ত আইন প্রণয়ন করা। এটি দেশের ভূমি ব্যবহারের ক্ষেত্রে সংবিধান স্বরূপ, অর্থাৎ প্রতি ইঞ্চি জমির কি ব্যবহার হবে সে ব্যাপারে নির্দেশনা থাকবে ওই পরিকল্পনায়। সংস্থাটি প্রতিষ্ঠার ৬০ বছর পর সে পথে হাঁটল বর্তমান সরকার। বিগত দিনের সরকারগুলো নগর পরিকল্পনাকে গুরুত্ব দেয়নি, তবে পরিকল্পনাবিদেরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি বোঝাতে সক্ষম হওয়ায় স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ পাশ হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের বিআইপি এর সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী আহসান যুগান্তরকে বলেন, সব দেশে নগর পরিকল্পনা আইন রয়েছে। এর আলোকে দেশের সমগ্র এলাকার মাস্টার প্ল্যান করে তার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এতদিন বাংলাদেশে ওই আইনটি না থাকায় দেশে বিক্ষিপ্তভাবে কিছু মাস্টার প্ল্যান হলেও তা থেকে কার্যত তেমন কোনো সুফল মেলেনি। তিনি জানান, স্থানিক পরিকল্পনা অধ্যাদেশের আওতায় জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় পরিকল্পনা প্রণয়ন করা হবে। এগুলো মেনে সব সংস্থাকে প্রকল্প গ্রহণ এবং উন্নয়ন কাজ করতে হবে। ফলে দেশের অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে বছরে শত শত কোটি টাকার অপচয় রোধ করা সম্ভব হবে। পাশাপাশি কৃষিজমি, জলাভূমি ও পরিবেশ সুরক্ষা পাবে। তিনি আরও জানান, স্বাধীনতার ৫৪ বছরেও পরিকল্পনা আইন না হওয়ায় দেশের জন্য দুঃখজনক ব্যাপার ছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে স্থানিক পরিকল্পনা নামে নগর পরিকল্পনা আইন প্রণয়ন করায় ধন্যবাদ জানান তিনি। এই আইনে অনেক ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, তারপরও তারা আপাতত মেনে নিচ্ছেন। ভবিষ্যতে প্রয়োজনীয় সংশোধন করে আইনটিকে আরও যুগোপযোগী করা যাবে বলে অভিমত তার। গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, জাতীয় স্থানিক পরিকল্পনা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে তা অনুমোদন করেছে। এই আইনের যথাযথ বাস্তবায়নে দেশে পরিকল্পিত উন্নয়নের প্রসার ঘটবে, কৃষিজমি ও জলাশয় ধ্বংস হ্রাস হবে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা পাবে।
স্থানিক পরিকল্পনা আইনে যা রয়েছে, এই আইনের শুরুতে বলা হয়েছে দ্রুত নগরায়নের ফলে দেশের জনসংখ্যার বড় একটি অংশ বড় শহরগুলো স্থানান্তরিত হচ্ছে। শহরাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে, নাগরিক সমস্যা দেখা দিচ্ছে এবং অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে মূল্যবান কৃষিজমি নষ্ট হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনের কারণে শহর ও গ্রামীণ জনপদগুলো বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হচ্ছে। অপরিকল্পিত নগরায়নের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনগণের জীবনমানের উন্নয়ন এবং পরিকল্পিত দেশ গড়ে তোলার লক্ষ্যে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু ও দুর্যোগ সংবেদনশীলতা, সামাজিক ন্যায্যতা, কৃষি ও জলাশয় সুরক্ষায় জাতীয় স্থানিক পরিকল্পনা আবশ্যক ছিল। জাতীয় স্থানিক পরিকল্পনা এটি দেশের একটি দীর্ঘমেয়াদী ও কৌশলগত স্থানিক পরিকল্পনা দলিল। এটি দেশের সমগ্র ভৌগোলিক এলাকায় প্রণয়ন করা হবে। এই পরিকল্পনা জাতীয় আর্থসামাজিক লক্ষ্যমাত্রা এবং সেক্টরাল নীতিমালার স্থানিক প্রতিফলন ঘটায়। পাশাপাশি ভূমি ও সম্পদের সর্বোত্তম ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক করিডর স্থাপনের বিষয়ে কৌশলগত দিক নির্দেশনা দেবে। আঞ্চলিক স্থানিক পরিকল্পনা জাতীয় স্থানিক পরিকল্পনার আওতায় কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক বিভাগ বা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলের জন্য মধ্যম স্তরের কৌশলগত পরিকল্পনা। এই মাস্টার প্ল্যান আঞ্চলিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হয় এবং একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার স্বতন্ত্র সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সমন্বিত উন্নয়নের রূপরেখা প্রণয়ন করে। স্থানীয় পর্যায়ে স্থানিক পরিকল্পনা আঞ্চলিক স্থানিক পরিকল্পনার আলোকে উন্নয়ন কর্তৃপক্ষসমূহ, সিটি কর্পোরেশন ও পৌরসভা সংশ্লিষ্ট এলাকার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান, স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান, ডিটেইলড এরিয়া প্ল্যান প্রণয়ন করবে এবং সেটা বাস্তবায়ন করবে। স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন পদ্ধতি নগর উন্নয়ন অধিদপ্তর সহ আইন ও বিধিতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে। তবে স্থানিক পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়িক সমিতির সুপারিশ জাতীয় স্থানিক পরিকল্পনা পরিষদ, আঞ্চলিক ও স্থানীয় ও বিশেষ স্থানিক পরিকল্পনা সংশোধন সহ বা সংশোধন ছাড়া অনুমোদন করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে ২৬ জন সদস্যের জাতীয় স্থানিক পরিকল্পনা পরিষদ থাকবে এবং গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে ২৬ জন সদস্য বিশিষ্ট স্থানিক পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়িক সমিতি থাকবে এবং মাঠ পর্যায়ে ডিসির নেতৃত্বে ১১ জন সদস্য বিশিষ্ট জেলা স্থানিক পরিকল্পনা কমিটি থাকবে। দেশের ৮৪ এলাকায় নেই মাস্টার প্ল্যান। দেশের ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে ২৩,০২৯ বর্গ কিলোমিটার অঞ্চলের মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যেটা দেশের মোট আয়তনের মধ্যে ১৫.৬২%, অর্থাৎ এখনো ৮৪% অঞ্চল মহাপরিকল্পনার বাইরে রয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর মধ্যে নগর উন্নয়ন অধিদপ্তরের আওতায় ১৩,৬৬৪.৩৪ বর্গ কিলোমিটার অঞ্চলের ৩৬টি মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। এর মধ্যে ৪টি জেলা শহর, ৩৩টি উপজেলা এবং উপজেলা শহর এবং পায়রা বন্দরের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজুক, সিডিএ, কেডিএ, আরডিএ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব এখতিয়ারভুক্ত ৬,৩৬০.৫৫ বর্গ কিলোমিটার এলাকার পরিকল্পনা তৈরি করেছে। ইউডিডি এবং উন্নয়ন কর্তৃপক্ষ মিলে ২০,০২৪.৮৯ বর্গ কিলোমিটার এলাকার মহাপরিকল্পনা প্রণয়ন করছে, যেটা দেশের মোট আয়তনে ১৩.৫৯%। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ২১৬টি পৌরসভার ৩,০০৪.১১ বর্গ কিলোমিটার এলাকার মহাপরিকল্পনা করেছে, যেটা দেশের মোট আয়তনে ২.০৩%। প্রসঙ্গত, জাতীয় স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ ২০২৫ গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন দেয়া হয়, আর ৩০ অক্টোবরের উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন করা হয়। শীঘ্রই অধ্যাদেশটি গেজেটভুক্ত হবে, এরপরের বিধিমালা প্রণয়ন করা হবে, তারপর ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করা হবে। চূড়ান্ত তালিকায় ভোটার ১২,৭৭,০০,০০০। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,০০,০০০, ১৪,৯০৭ জন, নারী ৬,২৮,৭৯,০৪২ জন এবং হিজড়া রয়েছেন ১,২৩৪ জন। এ হিসাব অনুযায়ী নারীর তুলনায় পুরুষ ভোটার বেশি ১৯,৩৫,৮৬২ জন। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি, আর ভোট গ্রহণ হবে ফেব্রুয়ারি প্রথমার্ধে। ওই নির্বাচন সামনে রেখে এই তালিকা প্রকাশ করা হলো। আখতার আহমেদ জানান, এবার ভোটার বৃদ্ধির হার ৩.২০%। এর মধ্যে ২.২৯% পুরুষ আর ৪.16% নারী ভোটার বেড়েছে। ২০২৪ সালে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১১,৯৬,৯১,৬৩৩ জন। সেই হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ৮০,০৩,৫৫০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১০,৪২,৩৮,৬৭৭ জন। সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি শেষ হালনাগাদ
ভোটার তালিকা। এ তালিকায় যারা ভোটার হয়েছেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তারা আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 17 অক্টোবর শেষ হয়েছে। এখন কেউ ভোটার হতে চাইলে সাধারণ প্রক্রিয়ায় ভোটার হতে পারবেন না, তবে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে ভোটার হতে পারবেন। ইসি কর্মকর্তারা জানান, এবছরের 2 মার্চ প্রথম হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তখন ভোটার ছিল 12,37,32,274 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,63,61,115 জন, নারী ভোটার 6,03,69,666 জন এবং 994 জন হিজড়া ভোটার ছিলেন। সে হিসেবে 8 মাসে ভোটার বেড়েছে 39,62,909 জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে 14,53,292 জন, নারী ভোটার বেড়েছে 25,09,376 জন এবং এ সময় হিজড়া ভোটার বেড়েছে 240 জন। নিবন্ধন প্রত্যাশী 8 দল পর্যবেক্ষণে। ইসি সচিব আক্তার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশি সমাজতান্ত্রিক দলকে মার্ক্সবাদীকে ইসিতে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়া নিবন্ধন প্রত্যাশী 8টি দলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, নিবন্ধনের জন্য 143টি রাজনৈতিক দল আবেদন করেছিল। প্রথম পর্যায়ে 121টি দলের আবেদন নামঞ্জুর করা হয়, বাকি 22টি দলকে বাছাই করা হয়। এর মধ্যে 3টি দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে আপত্তি এসেছে। তিনি আরও বলেন, আপত্তি থাকায় আম জনগণ পার্টির বিষয় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসি সচিব আরও বলেন, রিভিউয়ের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে 7টি দল নিয়ে পর্যালোচনা সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওই দলগুলো হচ্ছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আম জনতার দল ও জনতার দল। শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দল সুবিধা বঞ্চিত হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, যদি কেউ শেষ মুহূর্তে নিবন্ধন পায় তাহলে তারা লেভেল প্লেইং ফিল্ড পাবে না, এটা বাস্তবতা। গণভোট ও সংলাপ। গণভোটের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা সরকারের কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। প্রস্তুতির বিষয়টি আমাদের সার্বক্ষণিক দায়িত্ব, আমরা নিজেরা আলোচনা করছি। জাতীয় পার্টি ইস্যু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে জাতীয় পার্টি এবং 14 দলের শরিকদের আমন্ত্রণ জানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন, কোন কোন রাজনৈতিক দলকে ডাকা হবে আর কোন দলকে ডাকা হবে না সে বিষয়ে জানার জন্য অপেক্ষা করুন। বিএনপি, এনসিপি ও জামায়াতের সঙ্গে সংলাপ। আজ 13টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এদিন সকালের পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ লেবার পার্টি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। দুপুরের পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মার্ক্সবাদীর সঙ্গে সংলাপ হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ধানমন্ডি 32। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্টাংশ ভাঙতে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় চেষ্টা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের বিক্ষোভে উত্তাল ছিল পুরো এলাকা। তবে মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডি 32 নম্বর ছিল শান্ত। পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সতর্ক অবস্থানে ছিল সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা। এদিকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে নেওয়া 2টি এক্সকেভেটর বা খনন যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেনা, পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনী দেখা গেছে সড়কের দুই পাশে। ধানমন্ডি 32 নম্বরে সরেজমিন দেখা যায়, সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। 15 সদস্যকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যারিকেডের ভেতরের অংশেও পুলিশের একটি টিম সতর্ক অবস্থানে ছিল। বাড়িটির সামনে সেনাবাহিনীর 8 থেকে 10টি গাড়ি দেখা গেছে। ব্যারিকেডের সামনে মিরপুর সড়কে কয়েকজন উৎসুক জনতাও ছিলেন। 32 নম্বর সড়কের চা দোকানি জিহাদ হোসেন বলেন, সোমবার দিনভর উত্তেজনা থাকায় দোকান বন্ধ ছিল। সকালে দোকান খুলেছি, এখানে কোনো আন্দোলনকারীকে দেখতে পাইনি। ধানমন্ডি 32 নম্বরে দায়িত্ব পালনকারী ধানমন্ডি থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ খলিল যুগান্তরকে জানান, তিনি সকাল 8টা থেকে ডিউটি করছেন। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে। তিনি বলেন, দুই পাশে সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে, কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার রায়ের দিন সোমবার ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভ করেন ছাত্র জনতা। বিক্ষোভকারীরা 32 নম্বরে 2টি এক্সকেভেটর নিয়ে গিয়েছিলেন, তবে সেগুলোকে বাড়ির কাছে নিতে দেওয়া হয়নি। সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কে যান চলাচল। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়ি। সোমবার রাত 10টার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা। এর আগে গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেওয়া হয়েছিল। 2024 সালের 5 আগস্ট বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
মুদির দোকানে পিস্তল, গুলি ও ম্যাগাজিন। চট্টগ্রামের মুদির দোকানে পাওয়া গেল বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন। বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের অলি আহমদের ছেলে জহির আহমদ, একই এলাকার মোহাম্মদ হাবিবের ছেলে সাকিবুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ রানা। এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ভর্তি 2টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় জেলা ডিবি ও রাউজান থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ডিবি রাসেল। অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাতে রাউজানের নোয়াপাড়া এলাকার আসামি জহির আহমদ নামে একজনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এই সময় তার দোকানের তাক থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ভর্তি 2টি পিস্তলের ম্যাগাজিন। পরে জহির আহমদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মোহাম্মদ সাকিবুল ইসলাম ও রানা নামের 2 ভাইকে গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিবি রাসেল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি হাটহাজারী থানা ও রাউজান থানার বিশেষ অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে মোট 5টি মামলায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটানা অভিযানে উদ্ধার করা হয়েছে 16টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 8টি দেশীয় অস্ত্র, 75 রাউন্ড গুলি এবং 24টি কার্তুজ।